জুলাই ২৭, ২০২৪ মামতা কাফলে একজন ভেরি ডেডিকেটেড নার্স, যাকে কিনা ২৭ তারিখের পর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে তার জবের যে জায়গা সেখানে আর কি অ্যাবসেন্ট ছিল, which was not her character at all. তার কলিগসরা খুবই টেনশনে ছিল, কারণ তার কলিগসরা বলেছিল যে সে তার পুরো প্রেগন্যান্সিতেও পুরোটুকু সময় সে তার হসপিটালের ডিউটিতে ডেডিকেটেড ছিল। এবং শি ওয়াজ সো ইনটু দিস ডিউটি যে তাকে যদি কেউ রেস্টরুমে না পাইতো, তাহলে অন্য যে কলিগ তাকে যদি জিজ্ঞেস করতেন, তাহলে বলবে যে হ্যাঁ, ও হয়তো অন্য কোনো রুগীর রুমে আছে বা ওখানে আছে বা এখানে আছে। শি ওয়াজ লাইক, আমি যে রেস্ট নিব, আমি বসে থাকবো, শি ওয়াজ নট লাইক দিস। শি ওয়াজ ভেরি ইনটু দিস ডিউটি। সে নার্সিং সেবাটাকে খুবই ভালোবাসতো। সো এই ধরনের একজন ডেডিকেটেড মানুষ আফটার জুলাই 27 তার কোনো খবর নাই, সে কোনো প্রায়র নোটিস ছাড়াই অফিসে আসছিল না, যেটা কিনা তার কলিগদেরকে খুবই কনসার্ন করে তুলছিল। So where is Mamta Kafle? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিশাদ ফ্রম দ্য ইজনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝ রাতের গল্পের নতুন এপিসোডে। ইফ ইউ আর মাই নিউ সাবস্ক্রাইবার, ওয়েলকাম। আমরা কিন্তু আমাদের এই মাঝ রাতের এপিসোডগুলোতে ক্রাইম স্টোরিজ, ট্রু ক্রাইম, মিস্ট্রি, আনসলভ ক্রাইম, বিভিন্ন গ্রাফিক্স ডিটেলস নিয়ে কথা বলি। সো ইফ ইউ আর সামওয়ান যার কিনা এই ধরনের কথায় একটু সংবেদনশীল ফিল হয়, আই উইল রিকোয়েস্ট ইউ টু স্কিপ দিস ভিডিও। আমরা কিন্তু এর বাহিরেও আরো বিভিন্ন ধরনের গল্প পড়ে থাকি, যেমন আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়েও একটা গল্প বলেছি। দেন উই ডু সাম আদার স্টোরিজ টু, সো আপনারা ওগুলো শুনতে পারেন। আই উইল জাস্ট পুট দ্য লিঙ্ক দেয়ার। ইফ ইউ আর মাই ওল্ড সাবস্ক্রাইবার, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস কেস। মামতা কাফলে, তার জন্ম নেপালে। নেপালে জন্ম হওয়ার সত্ত্বেও তার প্যারেন্টস তার এক্সট্রা অর্ডিনারি পড়াশোনার প্রতি যেই ফিলিংসটা, এটা দেখে বা তার এত ভালো ভালো রেজাল্ট দেখে তার প্যারেন্টস চিন্তা করে যে তাকে পড়াশোনা করার জন্য বাইরে পাঠাবে। সো খুব অল্প টাইমের মধ্যেই, 18 বছর বয়স ছিল যতদূর আমার খেয়াল পড়ে, তাকে বেঙ্গালুরুতে সেন্ড করা হয় পড়াশোনা করার জন্য, এবং সে সেখানে নার্সিং নিয়ে পড়াশোনা করত। তার প্রত্যেকটা ফ্রেন্ডস তাকে খুব ভালোবাসতো, বিকজ সে খুবই কেয়ারিং একটা পার্সন ছিল। কিছু মানুষ থাকে না, যার আশেপাশে থাকলেই আপনার কাছে মনে হয় যে শি ইজ আ সেফ পার্সন, বা খুবই ওয়েলকামিং, একটা ওয়ার্ম একটা মানুষ, যার আশেপাশে সবাই থাকতে চায়। এই ধরনের একটা ফ্রেন্ড ছিল সে। এই পড়াশোনার পরেই, পড়াশোনার খাতিরেই বলতে পারেন, আবার মানে সামহাউ এই টাইমটার মধ্যে, বিকজ দুই ধরনের থিওরি আছে। একটা হচ্ছে তার নরেশ নামের একজনের সাথে সম্পর্ক হয়, আর আরেকটা কাহিনী আছে যে তার অ্যারেঞ্জ ম্যারেজ আর কি আহ, ওই টাইমটাতে হয়। তো যেকোনো দুটোর একটা হবে। আমরা যার কথা বলছি তার নাম হচ্ছে নরেশ। সে ইউএসএ আর্মিতে রিজার্ভে কাজ করত 2017 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এটা একটা কন্ট্রাকচুয়াল কাজ, অটোমেটেড লজিস্টিক সাপোর্ট ইউনিটে কাজ করতেন আর কি। তো তার যেই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা ছিল সেটা হচ্ছে 2024-এর ফেব্রুয়ারি। 2017-তে সে ওখানে জয়েন করে। তারপরে তার মামতার সাথে দেখা, মানে পরিচয় হয়, বা মামতার সাথে তার লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যেটাই হোক না কেন, তার এই তাদের দুজনের বিয়ে হয়। তারা যখন বিয়ে করে তখন তারা নেপালে চলে আসে, এবং নেপালে তারা ফুল ফ্যামিলির সাথে ধুমধাম করে বিয়ে করে। অ্যান্ড ইট ওয়াজ সো বিউটিফুল। মামতা ওয়াজ সো হ্যাপি বিকজ শি ওয়াজ সো ইনটু নরেশ টু। সে তার প্যারেন্টসকে কনভিন্স করে যে সে 1 বছরের জন্য নরেশের সাথে ইউএসএ তে চলে যাবে, অ্যান্ড দেন তারা আবার শিফট করবে, এই ধরনের একটা কথা হয়। এবং তার প্যারেন্টসও রাজি হয়, বিয়ে হয়ে যায় তাদের, এবং তারা 1 মাস বিয়ের পর নেপালে ছিল। তারপরে তারা ইউএসএ তে চলে যায় ম্যানাসিস পার্ক, ভার্জিনিয়াতে। ভার্জিনিয়াতে যাওয়ার পরে সে খেয়াল করে যে তার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওইটা দিয়ে এখানে যে নার্সিং এর কাজটা, এটা সে করতে পারতেছে না। তো এখন তাকে কি করতে হবে, এখানে একটা ডিগ্রি নিতে হবে, বা এখানে একটা লাইসেন্স নিতে হবে এই নার্সিং সেবাটা দেওয়ার জন্য। তো সে খুব ফাস্ট সবকিছু লাইক নিজের হাতের মুঠোয় করে ফেলে, বলে না, একটা নতুন একটা শহরে আসছে, বাট শি ওয়াজ সো স্মার্ট। সে খুব অল্প সময়ের মধ্যে আশেপাশে সবার সাথে কানেকশন তৈরি করে ফেলে। সব নেইবার্সরা তাকে ভালোবাসতো। এভরিওয়ান ওয়াজ সো হেল্পফুল টু হার। সবাই তাকে হেল্প করতো। অ্যান্ড সে খুব অল্প টাইমের মধ্যে নার্সিং লাইসেন্সটা পেয়ে যায়। অ্যান্ড নার্সিং লাইসেন্সটা পাওয়ার পরপরই সে একটা জবও পেয়ে যায়, কাজ করতো ইউভিএ হেলথ প্রিন্স উইলিয়াম মেডিকেল সেন্টারে একজন নার্স হিসাবে।
এবং সে তার ওয়ার্ক প্লেসেও সবার কাছে খুবই প্রিয় একটা মানুষ হয়ে যায়। সবাই তাকে খুবই ভালোবাসতো বিকজ she was so dedicated, she was so honest, খুবই ওয়েলকামিং, সবার সাথে খুবই ফ্রেন্ডলি। সে না মাঝে, মাঝে সবার জন্য খাবার রান্না করে নিয়ে যাইতো অ্যান্ড মানে সবার সাথে থাকতে পছন্দ করতো, গল্প করতে পছন্দ করতো। She was a open book, সবার সাথে খুব খোলামেলাভাবে সে মিশতো। কিন্তু এদিকে নরেশ ওয়াজ আ ভেরি ইন্ট্রোভার্ট পারসন, যেটা কিনা আমি অনেক জায়গায় শুনছি যে আম, বিপরীত ধর্মী মানুষ একজন আরেকজনকে আকর্ষণ করে। সো এখানেও এই টাইপেরই একটা কাহিনী। মমতা ওয়াজ অ্যান এক্সট্রোভার্ট, নরেশ ওয়াজ অ্যান ইন্ট্রোভার্ট। তো নরেশের তেমন কোনো ফ্রেন্ড সার্কেলস ছিল না, দো সে অনেক আগে থেকেই এখানে ছিল, কিন্তু তার ওরকম কোনো ফ্রেন্ড সার্কেলস বা কারোর সাথে কথাবার্তা ওরকম বলতো না। কিন্তু মামতা তো সবার সাথে অনেক কথাবার্তা বলতো, সবার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল। তো যাই হোক, দে ওয়ার সো হ্যাপি টুগেদার, একদম পিকচার পারফেক্ট একটা ফ্যামিলি। অ্যান্ড তারা খুব সুন কনসিভ করে ফেলে। মমতা তার ফার্স্ট চাইল্ড নিয়ে আর কি। এই প্রেগনেন্সি টাইমেও মমতা ফুল টাইম টুকু ডিউটি করেছিল। অ্যান্ড তার মধ্যে কোনো মানে উম, সে কোনো প্রবলেমই ফিল করে নাই। তার কাছে মানুষের কাছে থাকা বা মানুষের সাথে থাকাটাই এত পছন্দের ছিল যে সে এই জিনিসটাকে এনজয় করতো, যার জন্য ফুল প্রেগনেন্সি টাইমটাতেও সে ডিউটি করে গেছে। 2023-এ দে ওয়েলকাম দেয়ার ফার্স্ট চাইল্ড অ্যান্ড সবাই তার বাচ্চাকেও খুব ভালোবাসতো। তাদের ফ্যামিলিটা ছিল একদম একদম পিকচার পারফেক্ট একটা ফ্যামিলি, খুবই সুন্দর, খুবই হ্যাপেনিং, মানে ইট ওয়াজ সো গুড। কিছু মানুষেরকে দেখলে বা কিছু ফ্যামিলিকে দেখলে আপনার অনেক ভালো লাগে না ভেতর থেকে? তো এটা অনেকটা এই টাইপের একটা ফিলিংস ছিল, যেটা কিনা আমি ওয়ার্ডে ডেসক্রাইব করতে পারতেছি না, বাট আই থিংক ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, সবকিছু অনেক ভালো চলতেছিল, সবকিছু অনেক ভালো চলতেছিল। ওকে, 2024-এর ফেব্রুয়ারিতে নারিশের কন্ট্রাক্টটা শেষ হয়ে যায়। অ্যান্ড তারপরে সে একটা পুলিশ ডিপার্টমেন্টে একটা জবের জন্য অ্যাপ্লাই করে অ্যান্ড সেখানে সে চাকরিটা পায়ও। কিন্তু জাস্ট 22 দিনের মাথায় সে আবার চাকরি থেকে বরখাস্ত হয়ে যায় বিকজ তার কিছু ক্রাইটেরিয়া এটার সাথে মিলছিল না। সো এখন হচ্ছে নরেশ কাইন্ড অফ আনএমপ্লয়েড বলা যায়। সো এই বাসায় এখন আর্ন করার মানুষ হচ্ছে শুধু মামতা। মামতার উপর এখন একটা প্রেশার চলে আসে বিকজ নতুন বাচ্চা, নতুন সংসার, একটা বাড়ি, তাদের গাড়িও ছিল যেগুলো কিনা লোনে ছিল। সো সবকিছু মিলে মমতার উপর ভালোই একটা প্রেশার পড়ে যায়। অ্যান্ড শি ওয়াজ অলসো ওয়ার্কিং যাতে সবকিছু সে হ্যান্ডেল করতে পারে। কিছুদিন পরে মমতার কলিগসরা নোটিস করে যে মমতার গায়ে একটু লাইক ব্রুজেস। অ্যান্ড দেন কলিগসরা বা নেবার্সরা এই জিনিসটাও খেয়াল করতো যে যখনই কিনা মমতা তার ফ্রেন্ডসদের সাথে বের হইতো বা তার কলিগসদের সাথে বের হইতো বা তার নেবার্সদের সাথে বের হইতো, কিছুক্ষণ পরপরই নরেশ কল দিত, যেটি কিনা প্রথম দিকে খুবই সুইট, কিউট, ডাবলি মাবলি লাগলেও পরবর্তীতে জিনিসটা খুব ইরিটেটিং লাগতো। অ্যান্ড এটা একটা রেড ফ্ল্যাগ ছিল বিকজ হি ওয়াজ আ ভেরি পজিটিভ পার্সন। প্রথম দিকে সবাই ভাবতো যে যেহেতু মমতা এখানে নতুন এসেছে, চেনে না হয়তো, এই জন্য তার হাজবেন্ড খুব কেয়ারিং অ্যান্ড সে বারবার তার ওয়াইফের খোঁজ খবর নিত। অ্যান্ড একটা টাইম পর পর মমতাকে জাস্ট বলতো যে হ্যাঁ তুমি এখন বাসায় চলে আসো, বিকজ হি ওয়াজ আ লাইক কনসার্ন হাজবেন্ড। কিন্তু পরবর্তীতে সবার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এই কনসার্ন পার্সন না, ইটস মোর লাইক যে হিজ আ পজিটিভ ওয়ান। মমতার এত ফ্রেন্ডস, মমতার এত ওয়েল উইশার, এই জিনিসটা নরেশ খুব একটা ভালো চোখে দেখতো না। অ্যান্ড নেবার্সদের সাথেও না নরেশের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। লাইক কেন যেন ভাইব মিলতো না, এই দুইটা গ্রুপের মধ্যে ভাইব মিলতো না। যাই হোক, মমতা তাও যেভাবে হ্যান্ডেল করা যাচ্ছিল হ্যান্ডেল করছিল, সে তার ডিউটি করত। কিন্তু তার কলিগসরা তার মধ্যে একটু একটু ডিফারেন্স দেখতে পাইতো আর কি, যে যে মেয়েটা এত হাসি খুশি ছিল, এত জলি, এত উৎফুল্ল একটা মানুষ ছিল, সে হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে কেন? বিকজ আপনি যদি মেন্টাল পিসে না থাকেন, আপনার মানে ওই হাসি খুশি, ওই লাইক ওই ওই জলি জিনিসটা আসলে থাকে না। সেটা ওর কলিগসরা নোটিস করে। মমতাকে ওইভাবে জিজ্ঞেস করে না কখনো বিকজ বললাম না প্রথমে যে মমতা ওয়াজ অ্যান ওপেন বুক। তো যদি সে না বলতেছে তার মানে সে বলতে ইন্টারেস্টেড না, এই জন্য মমতাকে কেউ আসলে ওইভাবে জিজ্ঞেস করতো না। নাও আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড যাই জুলাই 27 তারিখ।
জুলাই ২৭ তারিখ মমতা তার শিফট করে এবং শিফট করার পরে বাসা থেকে চলে আসে। বাই দ্য ওয়ে, মমতা ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন টিকটক। সে প্রায় প্রায় তার মেয়েটাকে নিয়ে আর কি ভিডিও করতো অ্যান্ড পোস্ট করতো। শি ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া। তো একটা মানুষ ধরেন খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, এটা কিন্তু আপনার চোখে পড়বে যে ২-৩ দিন সে নাই কেন। তো মমতার কলিগরা দেখলো যে ২৭ তারিখে সে লাস্ট শিফট করেছে, তারপরে সে আর অফিসে আসছে না। ৩১ তারিখে সে অফিসে আসছে না, বা ২৭ তারিখের পর থেকে তার কোনো কলিগের সাথে তার কোনো ধরনের যোগাযোগ নাই, যেটা কিনা তার কলিগদের কাছে খুবই কনসার্নিং লাগছে। বিকজ তাদের কাছে মনে হয়েছে যে মমতা তো এই ধরনের মানুষই না। বিকজ শি ওয়াজ, আমি যেটা বললাম, শি ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড শি ওয়াজ ভেরি লাইক ওই টাইপের পার্সন। আমার একটা ফ্রেন্ড ছিল এরকম, খুবই সবার সাথে কথাবার্তা and খুবই খোঁজ খবর নেওয়া। হঠাৎ করে যখন ও ১ দিন ২ দিন একটু চুপ থাকতো, আই ফিল লাইক যে তোর কি কিছু হইছে, আমি কল দিয়ে জিজ্ঞেস করতাম তোর কিছু হইছে। সো এই টাইপের একটা ব্যাপার স্যাপার চলতেছিল আর কি এই কলিগস এর মধ্যে। তো ওই দেশের যেই সিস্টেমটা, যে আপনি ওয়েলফেয়ার চেকের জন্য পুলিশ ডিপার্টমেন্টকে জানাতে পারবেন, ওখানকার যেই কান্ট্রি পুলিশ থাকে সে তাদেরকে আর কি। তো তারা পুলিশে কল দেয় এবং তারা একটা ওয়েলফেয়ার চেকের জন্য তার বাসায় আর কি পুলিশদেরকে যেতে বলে, জাস্ট টু চেক, আর কিছু না। তো অগাস্টের ২ তারিখে পুলিশ মমতা কাফলের বাসায় যায় অ্যান্ড নক নক, তার হাজবেন্ড খোলে। হাজবেন্ড খোলার পরে পুলিশ এটাও দেখে যে বাচ্চাটাও আছে ভেতরে, বাচ্চাটার কেউ কেউ শোনা যাচ্ছে। তখন তারা জিজ্ঞেস করে যে এটা জাস্ট একটা ওয়েলফেয়ার চেক স্যার, সো আপনার ওয়াইফ এরকম অফিসে আসে নাই, সে জাস্ট মানে সে অ্যাবসেন্ট ছিল, এই জন্য তার কলিগসরা আর কি রিকোয়েস্টটা করেছে যে সে কোথায় আছে, বিকজ সব সিনারিওটা আর কি তাদেরকে জানায়, তাকে জানায়। তখন নরেশ অ্যাজ আ হাজবেন্ড, আপনার কাছে কি মনে হয়, কি আনসার দেওয়ার কথা? জাস্ট কমেন্ট ডাউন, হ্যাঁ, যে আপনার কাছে কি মনে হয়। নরেশ একটু খুললো, দরজা খুলে সে কথাবার্তা শুনে সে বলল যে আমি কি ভেতরে আসবো নাকি আপনারা বাইরে আসবেন, বলে সে বাইরে আসলো। অ্যান্ড দেন সে বলল যে মমতা আসলে টেক্সাসে গেছে অথবা নিউ ইয়র্কে গেছে ওর রিলেটিভদের সাথে দেখা করার জন্য। অ্যান্ড যাওয়ার আগে সে তার মোবাইলটাকে ভেঙে ফেলছে অ্যান্ড সে তার বাচ্চাকে রেখে চলে গেছে। অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও মমতা এই ধরনের অনেক কাজ করছে। প্রায় প্রায় সেরকম উধাও হয়ে যেত, ১-২ মাস পরে সে ফেরত আসতো। তো পুলিশ বলল যে ঠিক আছে, ওকে, যেই রিলেটিভের বাসায় গেছে আমাদেরকে একটু কাইন্ডলি তার নাম্বারটা দেন, বা কারোর সাথে যোগাযোগ করতে পারবো এ ধরনের একটা নাম্বার দেন। তখন নরেশ বলে যে হ্যাঁ, ওর বোনের সাথে আমি যোগাযোগ করছিলাম, ওর বোনকে আমি কল দিছিলাম, উই টকড। না, ওর বোনকে আমি কল দিছিলাম, ওর বোন ফোন ধরে নাই। সো আমি আসলে বুঝতেছি না যে ও কোথায় আছে। তো তখন পুলিশ বলে ঠিক আছে, তাহলে ওর বোনের নাম্বারটাই দেন। তখন ওর মাথায় হঠাৎ করে আসে যে ও আচ্ছা, সরি সরি, আমি তো আসলে ফোন দিই নাই, আমি ফেসবুকের মেসেঞ্জারে কল দিছি, সি দেখায় ওখানে আর কি ওইটা রাফা দাফা করে। ঠিক আছে, তখন পুলিশ বলে যে ঠিক আছে স্যার, আমি আপনার একটু ডকুমেন্টস চেক করতে চাই, সো আপনি একটু কাইন্ডলি আপনার ডকুমেন্টস নিয়ে আসেন। তো সে আবার ভেতরে ঢুকে তার পাসপোর্ট অ্যান্ড আদার থিংস নিয়ে আসে। তখন পুলিশ তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে থাকে যে তার পাসপোর্ট বা গ্রিন কার্ড সেগুলো কোথায়। তখন সে বলে যে সে যেই চাকরিটা করতেছে, যে নার্সের চাকরিটা করতেছে, এটার জন্য তার এই কাগজপত্র সবসময় তার কাছে থাকতো। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে মমতা কি তার সবকিছু নিয়ে গেছে? তখন তার হাজবেন্ড বলে যে না, সে শুধু তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট যেগুলো কাগজপত্র ডকুমেন্টস এগুলো, বাকি যেই জামা কাপড় হ্যান ত্যান আগরুম বাগরুম সেগুলো সব বাসায় আছে। তখন তার হাজবেন্ড বলে যে আম, মানে শি উইল কাম ব্যাক, কারণ সে এর আগেও এরকম করছে, শি উইল কাম ব্যাক। এইখানেই এই জিনিসটা শেষ হইলো, হ্যাঁ। পুলিশও একটু থতমত খায় যে যেহেতু সে সে বলল যে আপনার ওয়াইফ আপনার এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত অফিসে যায় নাই, and তার মধ্যেও কেমন যেন একটা লাইক সামথিং ইজ নট রাইট একটা ফিলিংস তাদের কাছে আসে। এন্ড সব থেকে বড় কথা, তার কথা বলার যে স্টাইলটা ছিল, সে বারবার না তোতলায় যাচ্ছিল, সে বারবার হেজিটেট ফিল করছিল, খুব ইনস্ট্যান্ট তার আম উত্তরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল, যে আমি ওর বোনের সাথে কথা বলছি ফোনে, অ্যান্ড দেন তার মনে পড়ছে না আমি তো ফোনে কথা বলি না, তার ফোন নাম্বার আমার কাছে নাই। তার বোনের ফোন নাম্বার তার কাছে নাই, সে ফেসবুকে কথা বলছে। তো পুলিশের কাছেও একটু খটকা লাগে, বাট এটা যেহেতু ওয়েলফেয়ার চেক, তারা তাদের যাবতীয় কাজকর্ম করে ওখান থেকে চলে আসে। পুলিশ আসে যে তার রিলেটিভদের সাথে
যোগাযোগ করে মামতার ওয়্যারবুথ সম্পর্কে জানতে যে সে গেছে কিনা। তখন পুলিশ যখন এই ব্যাকগ্রাউন্ডটা চেক করে, তখন দেখে মামতার কোনো রিলেটিভই টেক্সাস বা নিউ ইয়র্কে থাকে না। এটা কিনা অনেক বড় একটা রেড ফ্ল্যাগ, বিকজ তার হাজবেন্ড কিছুক্ষণ আগেই বলছে যে তার নাকি রিলেটিভ আছে এখানে। এন্ড তাদের বিয়ে কিন্তু 1 বছর হয় নাই, বেশ ভালোই বছর হয়ে গেছে, হ্যাঁ। এন্ড তাদের একটা 11 বছরের বাচ্চাও আছে। এতদিনেও তার হাজবেন্ড জানে না যে টেক্সাসে তার কোনো রিলেটিভ নাই। এখন পুলিশের কাছে একটু সন্দেহ লাগে। এন্ড অলসো পুলিশ এই কথাটাও বলে যে যখন কিনা নরেশকে কোয়েশ্চেন করছিল, তখন নরেশ বারবার শুধু তার আই কন্ট্যাক্টটা আই কন্ট্যাক্ট করছিল না। সো পুলিশের কাছেও এই জিনিসটা একটু সন্দেহ লাগে। অলসো নরেশ পুলিশকে বলছিল না যে মমতা তার ফোনটা ডিস্ট্রয় করে ফেলছে। তো পুলিশ এখানে তার ফোনের ডেটা যে ট্রেস করে, সেখানেও দেখে যে তার ফোনটা আসলে এর পরেও একবার অনলাইন হইছিল একটা খুবই অল্প টাইমের জন্য, এবং তার ফোনে 29 তারিখের পরে কোনো ধরনের ডাটা রিসিভ বা যাওয়া এই ধরনের কিছু হয় নাই। 29 তারিখেই তার ফোনটা ডেড ছিল। এই সবকিছু মিলায় পুলিশেরও অনেক কনফিউশন হয়। পুলিশও কলিগসদেরকে জানায় তাদের এই ব্যাপারগুলো নিয়ে, কনসার্ন গুলো নিয়ে, এবং অনেক ব্যাকল্যাশের পরে নেইবার্সদের কথা, পুলিশের এসব কথা, কলিগসদের কথা, অনেক ব্যাকল্যাশের পরে ফাইনালি নরেশ 5 তারিখে মমতার মিসিং কমপ্লেন ফাইল করে। পুলিশ এখন দেখে যে অগাস্টের 1 তারিখে মমতার মোবাইলটা অল্প একটু টাইমের জন্য অন হয়। অ্যান্ড ওটা হচ্ছে একটা কান্ট্রি সাইডে, ভার্জিনিয়ারই একটা কান্ট্রি সাইডে। অ্যান্ড ওই সেম জায়গায় নরেশের ফোনেরও একটা অ্যাক্টিভিটিস দেখা যায়। আর তার ফোনটা যে অন হয়েছিল একদম সামান্য একটা 1 মিনিট 2 মিনিটের জন্য, ওটা আবার পরে বন্ধ হয়ে যায়। অ্যান্ড দ্যাটস দ্য লাস্ট টাইম যখন মামতার ফোন অন হয়েছিল বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস হয়েছিল। অ্যান্ড সে বলে জুলাইয়ের 31 তারিখই মমতার সাথে তার লাস্ট দেখা হয়েছে। তারা ব্রেকফাস্ট করতেছিল, অ্যান্ড দেন হঠাৎ করে মমতা উঠে তার ফোন ভেঙে ফেলে, অ্যান্ড দেন সে তার কাগজপত্র নিয়ে চলে যায় টেক্সাস ও নিউ ইয়র্কে তার রিলেটিভের কাছে। সন্দেহ তো তাদের আরো বেড়ে যায়, বিকজ আশেপাশে সবার কাছে তারা যে রিভিউ পায় তাতে তো আসলে সন্দেহ না করার প্রশ্নই ওঠে না। তো ফাইনালি নরেশের বাসা সার্চ করার জন্য পুলিশ সার্চ ওয়ারেন্ট পায়, অ্যান্ড পুলিশ তার টিম নিয়ে নরেশের বাসায় চলে যায় এবং নরেশের বাসা সার্চ করতে থাকে। অ্যান্ড যখন নরেশের বাসা সার্চ করে, যখন উপর তালায় যায় লিভিং রুমে, তখন দেখে যে কার্পেটের উপরে একটা পিঙ্ক কালারের স্টেইন, পিঙ্ক, গোলাপি। তো ওই স্টেইনটা দেখার পরে তারা ওই ইয়াটা উঠায়, কার্পেটটা উঠায়। অ্যান্ড দেন ওই যে আমি জাস্ট জাস্ট লাস্ট কেসেই বলছিলাম না যে একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা কিনা আপনি ছিটায় দিলে তারপরে ওইখানে কি হইছে না হইছে ইউ ক্যান সি, লাইক ব্লাডের ছাপ বা হাতের ছাপ দেখতে পারেন, পুরা ব্লু হয়ে যায়। তো তারা ওই ফুল লিকুইডটা সব জায়গায় ছিটায় ছিটায় দেয় যে এখানে কিছু হয়েছে কিনা বা কোনো কিছু ওয়াশ আউট করা হয়েছে কিনা। অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ হরিবল। তারা দেখে যে ফুল রুমটা একদম লাইক ব্লু হয়ে গেছে, বিকজ এভরিওয়্যার কিছু না কিছুর মার্ক রয়েই গেছে। তাদের কাছে মনে হয়েছে যে বেডরুম থেকে খুব ভয়ঙ্করভাবে ব্লিডিং হয়েছে বা কোনো একটা লিকুইড পড়ছে, অ্যান্ড দেন ওটাকে টেনে বাথরুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ওইখান থেকে সাথে সাথে সবকিছু সিল করে ফেলে। আম, তার ফরেন্সিক টিমকে ডাকে, ফরেন্সিক টিম আশেপাশ থেকে যত এভিডেন্স আছে সব কালেক্ট করা স্টার্ট করে। তারা একটু ব্লাড স্যাম্পলসও পায় যেটা কিনা তারা কালেক্ট করে, অ্যান্ড দেন ওই জিনিসটাকে তারা ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে নিয়ে যায় টু ফাইন্ড আউট যেখানে আসলে কি হয়েছিল। বিকজ যেই ব্লু মার্ক সেটা দেখে পুলিশ ওয়াজ লাইক যে এখানে এটা একটা ক্রাইম সিন, দিস ইজ আ ক্রাইম সিন। অগস্টের 22 তারিখে নরেশকে অ্যারেস্ট করা হয়, অ্যান্ড তাকে চার্জ উইথ সিঙ্গেল ক্লাস 6 felony কাউন্ট ফর কনসিলিং আ ডেড বডি উইথ কানেক্টিং ডিসঅ্যাপিয়ারিং অফ হিজ ওয়াইফের চার্জে চার্জ করা হয়। এখন পুলিশের ফার্স্ট কাজ থাকে বডিটাকে উদ্ধার করা, বিকজ যখনই এই সব ব্যাপারে অ্যারেস্ট করা হয়, যখনই এই ধরনের কেসে অ্যারেস্ট করা হয়, তখন ফার্স্ট জিনিস থাকে যে ওয়্যার ইজ দ্য বডি। বডি ছাড়া এই জিনিসটাকে ফার্স্ট ডিগ্রি মার্ডার হিসাবে লাইক বলাটা খুব টাফ হয়ে যায়। তখন আপনার চার্জটা হয়ে আসে ফুললি টু কনসিলিং আ ডেড বডি।
পুলিশ এখন সব দিকে আর কি এই জিনিসটা খোঁজা শুরু করে দেয় এভরিওয়ার, যেখানে যে কান্ট্রি সাইডে তার ফোনের লোকেশন ট্রেস হয়েছিল সেখানে খোঁজা শুরু করে দেয়, আশেপাশে সব জায়গায়। এন্ড এখানে মমতার নেইবার্সরা, মমতার কালিগসরা এত বেশি অ্যাক্টিভ ছিল, তারা হাজারটা ফ্লেয়ার্স সবার কাছে পৌঁছায় দেয় যে মমতা সম্পর্কে কোনো ধরনের নিউজ যদি আপনাদের কাছে থাকে তাহলে জানাবেন। তারা নিজেরা ভলেন্টিয়ারি করে সব জায়গায় খোঁজা শুরু করে দেয়। এই অ্যারেস্টের আগ থেকে কিন্তু কলিগসরা এই কাজগুলা করতেছিল, কিন্তু এখানে কলিগসদের সব থেকে বেশি কনসার্নিং ব্যাপার বা সব থেকে বেশি কষ্ট যেটা লাগছে সেটা হচ্ছে সে তার ওয়াইফ হারাইছে, মানে তার ওয়াইফ ইজ মিসিং। এখন যেখানে এটা তার ডিউটি হওয়ার কথা ছিল যে সে সবার কাছে যাবে এন্ড সবার কাছে রিকোয়েস্ট করবে বা সবাইকে বলবে যে তাকে হেল্প করতে, সেখানে তার কোনো ভূমিকা নাই। বাট আশেপাশে সবাই মমতাকে খোঁজার জন্য সবাই ভলান্টিয়ার করতেছিল, শুধুমাত্র মমতার ওন হাজবেন্ড ছাড়া। নেইবার্সরা ওয়াজ সো কনসার্ন তার বাচ্চাটাকে নিয়ে, যে একটা ছোট একটা বাচ্চাকে এভাবে রেখে মমতার আসলে যাওয়ার কথা না। সে কোথায় আছে, এতদিন হয়েছে, সে কোথায় আছে? সে যদি জীবিত থাকে তাহলে ইটস নট পসিবল যে এত ছোট একটা বাচ্চাকে রেখে মমতা এত দিন উধাও থাকে। এই জন্য এভরিওয়ান ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড এন্ড সো শক যে সবার মনের মধ্যে একটা নেগেটিভ ভাইব ছিল যে সামথিং ইজ রং উইথ হার। এই জিনিসটা আরো কখন গভীরভাবে চাড়া দিয়ে ওঠে সবার মনে, যখন কিনা দেয়ার ইজ আ ফেসবুক গ্রুপ যেখানে কিনা ডিভোর্স রিলেটেড যে টপিক গুলো এগুলো নিয়ে কথা হয়, এবং ওই গ্রুপটা যখন কিনা মমতা কাফলে মিসিং হয় এবং সবাই যখন টেমপ্লেটস বা ফ্লেয়ার্স গুলো সবার কাছে ছড়াচ্ছিল যে সে কোথায় আছে এ সম্পর্কে কোনো ডাটা থাকলে যাতে সবাই তাদের কাছে আসে জানানোর জন্য, তখন এই ফেসবুক গ্রুপটা মমতার রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো পাবলিশ করে বা লিক করে, যেখানে কিনা মমতার একটা এরকম পোস্ট ছিল যে মমতা কিছুদিন ধরেই ট্রাই করতেছে তার হাজবেন্ডের থেকে ডিভোর্স নেওয়ার, কিন্তু তার হাজবেন্ড আসলে তার সব টাকা পয়সা নিয়ে গেছে, সো ইটস হার্ড তাকে ছেড়ে চলে যাওয়া বিকজ সে ফিনান্সিয়ালি এখন একদমই ব্রোক। অ্যান্ড অলসো মমতা এটাও বলে যে তার বাচ্চার যে কাস্টাডি এটা নিয়েও সে অনেক টেনশনে আছে। এছাড়াও তার বিভিন্ন পোস্ট আছে যেসব জায়গায় তার এই ম্যারেজ সেপারেশন নিয়ে কথা আছে, এবং সে অনেক পোস্টে এটাও লিখছে যে শি নিড হেল্প ফ্রম লাইক কারো অ্যাডভাইস লাগবে বা কোনো সোশ্যাল সার্ভিসের হেল্প লাগবে আর কি, এই ধরনের কমেন্টস তার আছে, এই ধরনের পোস্ট তার আছে। তো এই পোস্ট গুলো দেখে তখন সবার মাথায় আসে যে সামথিং ইজ ভেরি রং, বিকজ তার কলিগরা খেয়াল করছিল যে তার শরীরে বিভিন্ন ব্রুজেস আছে, অ্যান্ড দেন এগেইন তার হাজবেন্ডের সাথে সেপারেশনের কথা। আবার এই সেপারেশনের কথাটা মমতার হাজবেন্ড নরেশ একদম প্রথম দিকে যখন পুলিশ ওদের বাসায় গিয়েছিল মমতার ওয়েলফেয়ার চেকের জন্য, তখনও একবার বলতেছিল যে হ্যাঁ আমি আমার ওয়াইফের সাথে সেপারেট হয়ে যাব কিছুদিনের মধ্যে, এগুলা নিয়ে আমাদের মধ্যে বেশ ঝামেলা হইতেছে। সো ইয়েস, ইট ইট ওয়াজ ম্যাসড আপ, লাইক প্রিটি ম্যাসড আপ। সো পুলিশও এখন পুরা ড্যাম শিওর থাকে যে হয়তোবা এই ধরনের একটা ন্যারেটিভ তারা বের করে যে হয়তোবা 29 তারিখে তাদের মধ্যে কোনো একটা কথা নিয়ে লাইক একটু ঝামেলা হয়েছে, অ্যান্ড দেন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যান্ড তারপরে সে কিছু একটা করছে অ্যান্ড তার বডিটা এখন মিসিং নাও। মানে এই ফুল কেসটা আমার কাছে এত ভালো লাগছে ইন দিস সেন্স যে আশেপাশের মানুষ খুবই অ্যাক্টিভ ছিল এই কেসটা নিয়ে। যেমন নরেশ যে অফিসে জব করত, তারাও একটা ইনফরমেশন লিক করে। ইনফরমেশনটা এরকম যে নরেশ ওই মোবাইল দিয়ে কিছু অদ্ভুত পিকুলিয়ার জিনিস সার্চ করে, যেমন হোয়াট হ্যাপেন টু দ্য ডেপ ওয়েন ইউর ওয়াইফ পাস্ট। দেন আরেকটা এরকম একটা সার্চ হিস্ট্রি আছে যে হাউ লং ইট টেকস টু গেট রিম্যারিড আফটার ইউর ওয়াইফ ডাই। এইসব কথাবার্তা সে কিন্তু আগেই সার্চ করছে, এই ইনসিডেন্টের আগেই। তার মানে নরেশ ওয়াজ প্ল্যানিং ফর আ ভেরি লং টাইম, বিকজ তার ওয়াইফ মানে মিসিং হয়েছে তো জুলাইয়ের 29 তারিখে, তার চাকরি চলে গেছে বহুত আগে, তার মানে সে কখন থেকে সব সার্চ করা স্টার্ট করতেছে। তারপরে আরো অদ্ভুত জিনিস হচ্ছে, নরেশের রিসেন্ট অ্যাক্টিভিটিস থেকে তারা দেখতে পারে যে নরেশ 3টা ছুরি কিনছে, অ্যান্ড যার মধ্যে তারা একটা ছুরি মিসিং ছিল, বাকি দুটো ছিল। অ্যান্ড সে প্রচুর পরিমাণে ক্লিনিং সাপ্লাইস কিনছে, যেগুলো সবই শেষ ছিল, বাসায় দেখছিল যে সেগুলো সবই শেষ। সো তার মানে কি,
যে সেই ধরনের একটা কিছু করছে তার বাসায় অ্যান্ড দেন ওই ক্লিনিং সাপ্লাইজ দিয়ে সে সবকিছু ক্লিন করছে। And দুর্ভাগ্যবশত নরেশের যে একটা স্টেইন তারা ওই কার্পেটে ছিল দেখে তারা হয়তো এটা খুলে চেক করছে আবার। সো পুলিশের ন্যারেটিভ এটা থাকে যে সে যাই করছে এই বাসায় করছে। অ্যান্ড বডিটা এই বেডরুমেই তার ডেথ হয়েছিল মমতার, অ্যান্ড দেন তাকে গ্র্যাব করে বাথরুমে নিয়ে যাওয়ার পরে তার বডিটাকে সে কি করছে কেউই এখনো জানে না। বাট হি ডিড সামথিং টু কনসিল, হয়তো ডিসমেম্বারডই করছে বা যাই করুক না কেন বডিটা এখন তারা কোথাও খুঁজে পাইতেছে না, যেটা কিনা খুবই কনসার্নিং বিকজ এটা ছাড়া এটা খুবই টাফ হয়ে যাচ্ছিল নারেশের এই চার্জটাকে শিফট করতে। ডিএনএ টেস্টের রেজাল্ট আসে 2 তারিখে। রেজাল্ট আসার পরে এই জিনিসটা জানা যায় যে ওখানে যে ব্লাড স্যাম্পলস গুলো ছিল ওগুলো মমতার ছিল। এই জন্য পরবর্তীতে তার যে চার্জটা ছিল যে ডিসঅ্যাপিয়ারিং, সরি, কনসিলিং ডেড বডি, ওইটা শিফট হয়ে যায় হচ্ছে ফার্স্ট ডিগ্রি মার্ডার হিসেবে। অ্যান্ড তার কোর্টের শুনানির ডেট ফিক্সড হয় 2025-এর সেপ্টেম্বরে। কিন্তু তার উকিল পক্ষ কোর্টে আবেদন করে যে এই ট্রায়ালটাকে আর কি ফাস্ট একটু সামনে আগায় নিয়ে আসার জন্য। কিন্তু এখানে যেই প্রসিকিউটরস আছে তাদের কনসার্ন হচ্ছে যে যেহেতু ডেড বডিটা পাওয়া যাচ্ছে না, সো ইটস ভেরি টাফ টু প্রুভ। দো সবাই অ্যাজিউম করে আছে যে ন্যারেটিভটা আমি আগে দিয়েছি এটাই যে নরেশ ইজ দ্য কালপ্রিট, নরেশ ডিড দিস, তার ওয়াইফকে মেরে সেই তার বডিটাকে কনসিল করেছে। কিন্তু প্রুফ ছাড়া তো ল, ইউনো, দ্যাট মূর্তি যেখানে মূর্তিটার চোখ বাঁধা থাকে, ল ইজ ব্লাইন্ড। তুমি যেই প্রুফ তার সামনে প্রেজেন্ট করবা সেটার বিবেচনায় আর কি রায় দেওয়া হয়। So, অনেক সময় এমনও হয় যে আপনি আমি পুরা দুনিয়া জানে যে হি ইজ দ্য পার্সন, হি ডিড দিস, কিন্তু তাও যথেষ্ট পরিমাণে প্রুফের অভাবে, যথেষ্ট পরিমাণের লাইক এভিডেন্সের অভাবে যেই শাস্তিটা তার পাওয়ার কথা সেই শাস্তিটা সে পায় না। এভরিওয়ান ইজ অ্যাফ্রেড এখন যে যদি বডিটা খুঁজে না পাওয়া যায় তাহলে কিভাবে নরেশের উপর যে অ্যালিগেশনটা আসছে সেটাকে প্রুভ করবে। সো ইয়েস, তার কোর্ট শুনানি শোনানো হয়েছে 2025-এর সেপ্টেম্বরে। এখন পর্যন্ত নোবডি নোজ মমতার সাথে কি হয়েছিল বিকজ নরেশ কিছুই বলে নাই। অ্যান্ড দেন তার বডিটাই বা কই আছে, অ্যান্ড তার কলিগসরা খুবই ডিভাস্টেটেড, তার ফুল ফ্যামিলি ইজ ডিভাস্টেটেড। তার ফ্যামিলি ইমার্জেন্সি ভিসাতে ইউএসএ তে আসে, মমতার ফ্যামিলি, অ্যান্ড বাচ্চার কাস্টাডিটা তাকে দেওয়া হয়, মানে বাচ্চাকে সে দেখাশোনা করবে। এটারও একটা কারণ আছে বিকজ অনেকেই এই অ্যালিগেশনটা করে যে মমতার ইনলজও মমতার সাথে খুব একটা ভালো রিলেশনে ছিল না, গুড টার্মসে ছিল না। মমতার মাদার ইন ল ওয়াজ নট গুড উইথ হার, সে বিভিন্নভাবেই মমতাকে মেন্টালি টর্চার করতো। সো এই সব এলিগেশনের জন্য বলা হয়েছে যে মমতার যেই বাচ্চাটার যে কাস্টাডি এটা মমতার প্যারেন্টসকে দেওয়া হবে। আর এখানে আরো একটা বড় ভূমিকা পালন করে এই স্টোরিটাতে যে মমতা যখন প্রেগনেন্ট ছিল তখন মমতার শাশুড়ি ওয়াজ নট লাইক যে খুব দেখাশোনা করার মতো অবস্থা, মানে শি ওয়াজ ভেরি নেগলেক্টফুল, যার জন্য সে এই কাস্টাডিটা পায় না, মমতার প্যারেন্টস পায়, যেটা কিনা একদিক দিয়ে একটু রিলিফের ব্যাপার যে অ্যাটলিস্ট তার বাচ্চাটা একটা ভালো হাতে আছে। অ্যান্ড নরেশ এখনো তার এই কেসের জন্য রেডি হচ্ছে বা প্রিপেয়ার হচ্ছে, অ্যান্ড এভরিওয়ান is also trying to like get more proof যেটা দিয়ে এটা প্রমাণ করা যাবে যে হ্যাঁ নরেশ ইজ দ্য কালপ্রিট। অ্যান্ড সবাই ওয়েট করতেছে এটার জন্য যে কখন নরেশ ফুল জিনিসটা জানাবে যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড জুলাইয়ের 29 তারিখে। সো ইয়েস, this is a very recent case and a very unsolved case, যেটাতে আমার জাস্ট মনে হয়েছে যে আমি জানি বাট আমি বলতে পারতেছি না যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন বিকজ সবার সাথে সাথে আমার কাছেও প্রুফ নাই। সো ইয়েস, দ্যাটস দ্য স্টোরি অফ মমতা কাফলে, a Nepali mother who got missing. So that's the story for today. I hope you liked it. If you're my new subscriber, hi guys, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ঘটনা। যদি কিছু মিসিং হয়ে থাকে কমেন্টে জানাবেন, যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। And do not forget to share it with your friends. And to my old subscriber, hi guys, thank you so much for your
constant support. Thank you so much for commenting, sharing, and giving like in my videos. I really love you guys so much. And thank you so much. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা এপিসোডে। আল্লাহ হাফেজ।